মধ্যবিত্ত নামক যে প্রাণীটি আমাদের সমাজে ঘুরে বেড়ায় সে বড়ই অদ্ভুত জীব। তাকে আপনি রাস্তায় দেখতে পাবেন না, স্লোগানে শুনতে পাবেন না, মিছিলে খুঁজে পাবেন না, কিন্তু বাজারে গেলে টের পাবেন সবচেয়ে বেশি চাপটা সেই নিচ্ছে। নিম্নবিত্তের জন্য হরেক রকম কার্ড আছে, উচ্চবিত্তের জন্য সুযোগ আছে, আর মধ্যবিত্তের জন্য আছে কেবল হিসাবের খাতা, যেখানে আয় ব্যয়ের অঙ্ক মেলে না, তবু জীবনটা চালিয়ে নিতে হয়। এই অবস্থার মধ্যে হঠাৎ করে তেলের দাম বাড়ার ঘোষণা যেন ঘাড়ে আরেকটা অদৃশ্য বোঝা চাপিয়ে দিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঢেউ যখন বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি করছে, তখন বাংলাদেশও সেই ঢেউয়ের বাইরে থাকতে পারেনি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দুলতে শুরু করে, কখনো উপরে কখনো নিচে। অন্যান্য দেশগুলো শুরুতেই নিজেদের বাজারে দাম সমন্বয় করেছে। বাংলাদেশ কিছুটা দেরি করে হলেও সেই পথেই হাঁটছে। কিন্তু প্রশ্নটা এখানে, যখন বিশ্ববাজারের দাম কিছুটা নিম্নমুখী, তখন কেন দেশের বাজারে বাড়তি চাপ? বাংলাদেশের অর্থনীতির একটা বড় দুর্বলতা হলো এটি জ্বালানি আমদানি নির্ভর। তেল এখানে শুধু একটি পণ্য নয়, বরং পুরো অর্থনীতির রক্তস্রোত। আপনি বাসে উঠুন, ট্রাকে পণ্য পাঠান, কারখানায় উৎপাদন করুন কিংবা বাসায় রান্না করুন, সব জায়গায় এর ছোঁয়া। ফলে তেলের দাম বাড়া মানে শুধু পাম্পে গিয়ে বেশি টাকা দেয়া নয়, এর মানে বাজারে গিয়ে সবকিছুর দাম বাড়া, ভাড়া বাড়া, খরচ বাড়া, সংক্ষেপে জীবনটাই একটু বেশি কঠিন হয়ে যাওয়া। অতীতের অভিজ্ঞতা বলছে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আমাদের দেশে সাধারণত হঠাৎ করে আসে, যেন রাতারাতি কেউ হিসাব কষে বলে দিল কাল থেকে দাম বাড়বে। কিন্তু এই বাড়তি দামের অভিঘাত কোথায় গিয়ে পড়বে, কিভাবে সেটা কমানো যায়, সেসব নিয়ে পরিকল্পনা খুব একটা চোখে পড়ে না। যেন বাড়ানোই কাজ, সামলানোটা পরে দেখা যাবে। এখানেই মূল সমস্যা। জ্বালানি খাতে আমাদের অদক্ষতা দীর্ঘদিনের। তেলের উপর কর ও ভ্যাটের বোঝা আছে। সরকার চাইলে এই কর ভ্যাট কিছুটা কমিয়ে দাম সমন্বয়ের পথ খোলা ছিল, তাহলে হয়তো এক লাফে এতটা বাড়াতে হতো না। কিন্তু সে আলোচনা কোথায়? হঠাৎ সিদ্ধান্ত এলো, বাস্তবতা এলো, কিন্তু প্রস্তুতি এলো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, এই মূল্য বৃদ্ধির অভিঘাত কি সরকার আগে থেকে মূল্যায়ন করেছে? নিম্নবিত্তের জন্য কিছু সুরক্ষা ব্যবস্থা থাকে, কোনো না কোনোভাবে তারা সহায়তা পায়, কিন্তু মধ্যবিত্ত সে তো এমন এক শ্রেণী যার কাঁধে বোঝা চাপানো সহজ, কিন্তু তাকে সহায়তা দেওয়ার পরিকল্পনা প্রায় অনুপস্থিত। তেলের দাম বাড়লে প্রথমে বাড়ে পরিবহন খরচ, তারপর পণ্যের দাম, তারপর সেবার খরচ, শেষ পর্যন্ত এসে ধাক্কা লাগে সেই মধ্যবিত্তের সংসারে, যেখানে মাস শেষে হিসেব মেলানোই সবচেয়ে বড় যুদ্ধ। ২০২২ সালের অভিজ্ঞতা আমাদের সামনে আছে। তখনও বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছিল, আর সেই ধাক্কা মূল্যস্ফীতিকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে আজও পুরোপুরি নামানো যায়নি। কারণ তখনও কোনো সম্পূরক নীতি ছিল না। অর্থাৎ দাম বাড়ানো হয়েছে, কিন্তু সেই বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য আলাদা কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। ইতিহাস যেন নিজেকে আবারও পুনরাবৃত্তি করছে। এদিকে বিশ্ব পরিস্থিতিও খুব স্বস্তিদায়ক নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিঘাত, তার উপর মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা, সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল অর্থনীতির জন্য এটি দ্বিগুণ চাপ তৈরি করে। বিনিয়োগ স্থবির, কর্মসংস্থান দুর্বল, আর মানুষের আয় বাস্তবিক অর্থে বাড়ছে না। এই অবস্থায় তেলের দাম বাড়া মানে আগুনে ঘি ঢালা। সংস্কারের কথাও এখানে এসে যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বহুদিন ধরেই বাংলাদেশের কর ও ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। খেলাপি ঋণ, অনিয়ম, কর ব্যবস্থার দুর্বলতা, এসব কিছু নতুন নয়, কিন্তু সংস্কারের উদ্যোগগুলো বারবার থেমে গেছে। বর্তমান সরকারও এখন পর্যন্ত পরিষ্কার কোনো রূপরেখা দেখাতে পারেনি, বরং কিছু সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এই বাস্তবতায় সরকার আবার নতুন করে ঋণ চাইছে IMF এর কাছে, কিন্তু ঋণের সঙ্গে শর্তও আসে, আর তাদের কাছে ঋণ বাধা মানে দেশ দারিদ্র্যের দুষ্টু চক্রে ফেসে যাওয়া। তারপর যদি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নেতিবাচক প্রতিবেদন দেয়, তাহলে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য উন্নয়ন সহযোগীরাও
পিছিয়ে যেতে পারে। ফলে অর্থায়নের পথ আরও কঠিন হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শুধু তেলের দামেই প্রভাব ফেলছে না, এটি রপ্তানি ও রেমিটেন্সেও প্রভাব ফেলতে শুরু করেছে। বাংলাদেশের বড় বাজারগুলোর একটি এই অঞ্চল। তৈরি পোশাক, ওষুধ, খাদ্য সবই সেখানে যায়। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই বাজারের চাহিদা কমে যেতে পারে। আবার যারা প্রবাসে কাজ করেন তাদের আয়ও অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। প্রথমে হয়তো রেমিটেন্স বাড়ার একটা প্রবণতা দেখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সেটি টেকসই থাকে না। এই অবস্থায় বাজেট হওয়া উচিত সংকটকালীন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বড় বড় প্রকল্প, উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা এসব আপাতত পাশে রেখে প্রয়োজনীয় খাতে গুরুত্ব দেওয়া দরকার। জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, এই দুটো বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষিতে ভর্তুকি, সেচ, সার এসব নিশ্চিত করতে না পারলে সামনে খাদ্য সংকটও দেখা দিতে পারে। মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অবশ্য বলছেন, তেলের মূল্যবৃদ্ধি তেমন বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি করবে না। তার যুক্তি, উৎপাদন খরচে জ্বালানির অংশ মাত্র 7 থেকে 8%, সেখানে 15% বৃদ্ধি খুব বড় প্রভাব ফেলবে না। শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও বাস্তবতা একটু ভিন্ন, কারণ অর্থনীতির অঙ্ক সবসময় সরল রেখা চলে না। এখানে মনস্তত্ত্ব, বাজারের আচরণ, সুযোগ সন্ধানী প্রবণতা সব মিলিয়ে দাম বাড়ার প্রভাব অনেক সময় বহুগুণে ছড়িয়ে পড়ে। একটি বাসের উদাহরণ ধরা যাক। 200 কিলোমিটার চলতে 25 থেকে 30 লিটার ডিজেল লাগে। সেখানে বাড়তি খরচ কিছুটা হলেও সেটি যাত্রী ভাড়ায় পড়ে। আবার ট্রাকের ক্ষেত্রে সেই খরচ পণ্যের উপর পড়ে। শেষ পর্যন্ত গিয়ে বাজারে দাঁড়ানো ক্রেতাই তার হিসেব দেয়। এখানে প্রশ্নটা শুধু অর্থনীতি নয়, ন্যায্যতারও। নিম্নবিত্তের জন্য কিছু সুরক্ষা আছে, উচ্চবিত্ত নিজের মতো সামলে নেয়, কিন্তু মধ্যবিত্ত সে তো সব চাপের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নীরব দর্শক, যার কণ্ঠস্বর খুব কমই শোনা যায়। এই অবস্থায় সরকারের করণীয় কি? প্রথমত, মূল্যবৃদ্ধির অভিঘাত বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট পরিকল্পনা দিতে হবে। দ্বিতীয়ত, কর ভ্যাট কাঠামো পুনর্বিবেচনা করতে হবে। তৃতীয়ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য সরাসরি বা পরোক্ষ সহায়তার ব্যবস্থা করতে হবে। চতুর্থত, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে বিনিয়োগ বাড়াতে হবে। সবশেষে একটি কথাই মনে হয়, অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটি মানুষের জীবনের সেই গল্প, যে গল্পে মধ্যবিত্তের কষ্ট, নিম্নবিত্তের সংগ্রাম আর অনিশ্চয়তার ছায়া বাড়তেই থাকে। তাহলে উন্নয়নের অঙ্ক যতই সুন্দর হোক, বাস্তবে খাতা ততটাই ফাঁকা থেকে যায়।